ইয়েমেনে আটকে পড়াদের উদ্ধারে সরকারের প্রতি সহযোগিতার আবেদন স্বজনদের। আগামী 2 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরুর আশাবাদ কুয়েত দূতাবাসের। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা ও মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 7 জনের মৃত্যু। ময়মনসিংহে ত্রিশালে খাবারে বিষক্রিয়ায় 2 শিশুসহ 4 জনের মৃত্যু। ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী। এবং শেষ হলো সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। 3 দিনের মধ্যে বাতিল প্রার্থীদের আবেদনের সুযোগ। 7 এপ্রিল থেকে প্রচারণা শুরু। বাংলার সময় সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। উদ্ধারের আশায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ইয়েমেনে আটকে পড়া প্রায় 3000 বাংলাদেশি। আর তাই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে দেশে থাকা স্বজনদেরও। পরিবারের সদস্যদের উদ্ধারে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে এই বিষয়ে দায়িত্ব পাওয়া বাংলাদেশের কুয়েত দূতাবাসের কর্মকর্তারা আগামী 2 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করার ব্যাপারে আশাবাদী। এর মধ্যে ভারতের পক্ষ থেকেও মিলছে সহায়তার আশ্বাস। এহসান জুয়েলের রিপোর্ট। এ যেন ছবিতে স্মৃতি খুঁজে পাওয়ার চেষ্টা। যুদ্ধাক্রান্ত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে জীবিকার তাগিদে গিয়েছিলেন কারো পুত্র, ভাই কিংবা কারো স্বামী। তবে বর্তমান পরিস্থিতিতে একদিকে বিদ্রোহী শিয়া হাউতিদের হামলা, অন্যদিকে বিদ্রোহ দমনে সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত জোটের বিমান হামলা চরম ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের জীবন। প্রিয় মানুষগুলো আটকে আছেন, বিমান চলাচল বন্ধ, দেশটিতে নেই বাংলাদেশের দূতাবাস বা মিশন, উদ্ধারের উপায়ও জানা নেই কারো। তাই উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে প্রতিনিয়ত দেশের সুখবরের আশায় বসে থাকা স্বজনদের অসহায় আর্তি সরকারের কাছে। আর কোনো খবর নেই, কয় বাবা আমার কোনো আশা নেই। আর যে অবস্থা যা থাকতে যা পূজা সাপ আমি রেলাইছে। ইন্ডিয়া থেকে মানে একটা শিপ গেছে, বাঙালিরা ওইখানে উঠতে চাইছে। ইন্ডিয়া থেকে বলছে যে তোমাদের সরকার যদি না বলে তাহলে আমরা তোমাদের নিতে পারবো না। সরকারের ব্যবস্থা করুক তারা এখানে নিয়ে আসার জন্য। আমার টাকা পয়সার দরকার নেই, আমার কোনো চাকরির দরকার নেই। ইলেকট্রিসিটি নাই, জেনারেটর দিয়ে চলছে, জ্বালানি না থাকলে সেটাও অফ হয়ে যাবে। সো সার্ভাইভাল খুব কঠিন হয়ে যাবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুয়েত দূতাবাসকে দেয়া হয়েছে দায়িত্ব। সেখানকার কর্মকর্তারা বলছেন এখন পর্যন্ত 300 জনের তালিকা পেয়েছেন তারা। আমরা হটলাইন খুলেছি, এখানে 4-5টা নাম্বারে বিভিন্ন সময় বিভিন্ন জন ফোন করতেছেন। আমরা জিনিসগুলো আসলে কোঅর্ডিনেট করে করতেছি, কে কোথায় কিভাবে আছেন। এই জিনিসটা আসলে এই মুহূর্তে বেশি জরুরি। কতজন আছেন, কোথায় কিভাবে আছেন। ইন্ডিয়া থেকে সহযোগিতা পাওয়া যাবে। এডেন থেকে ইন্ডিয়ানের যে শিপ যায় ওখানে ইন্ডিয়ানরা নিবে, তার সাথে বাংলাদেশিদেরও আমরা ওই সমস্ত শিপ ব্যবহার করে ওখান থেকে এভাকুয়েট করা হবে। প্রথম লটটা 2-3 দিনের ভিতরে ওখান থেকে এভাকুয়েট করা যাবে ইনশাআল্লাহ। ভারত, চীন সহ বিভিন্ন দেশ জাহাজে করে ফিরিয়ে আনছে তাদের নাগরিকদের। ভারতের সহযোগিতা পেলে শীঘ্রই তাদের জাহাজে করে দেশটির নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারেও আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন নিজের নিরাপত্তা নিশ্চিত করে ইয়েমেনে যে কেউ থাকতে পারে। ময়মনসিংহে খাবারের বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে। এখনও অসুস্থ আরও 4 সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এক দোকানিকে আটক করেছে পুলিশ। তবে এ ব্যাপারে এখনও কোনো কথা বলতে রাজি হয়নি তারা। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। একজন ছোট বোন আর একজন আমার হলো মেয়ে, 1 মাসের বড় ছোট, 2 হুহু ভাইজি একসাথে শেয়ার হয়েছে। পুলিশ ও স্বজনেরা জানান ত্রিশালের বাদামিয়া গ্রামের আবুল কালামের মেয়ে নাজমা বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি দোকান থেকে আটা এনে রুটি তৈরি করে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে নাস্তা করেন। রুটি খাওয়ার পরপরই নাজমা ও তার 2 বোন, নানু, খালা, খালাতো বোন সহ পরিবারের 8 সদস্য অসুস্থ হয়ে পড়েন। আটা লুটি খায় আমার মায়া সাবরাইতেছে, আতাতের শিকার বের আই পড়ছে হাসপাতাল। সকালে দোকান থেকে 2 কেজি আটা নিছিল। আটা নেওয়ার পরে ওনারা নিঃসন্দেহে তারা রুটি বানাই আটা খাইছে। খাওয়ার পরে এরা এই বমি বমি বাবার এই অবস্থা হয়ে তারা পড়ে গেছে। পরে আমরা হাসপাতালে, ত্রিশাল হাসপাতালে নিয়ে আসছি। যে কয়জনে খাইছে এই কয়জনই মনে করেন সবটি শেষ। চিকিৎসকরা জানান মারা যাওয়া এবং অসুস্থদের সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত। কেউ কেউ খেয়াল করতে লাগলো তারা অস্বস্তি ফিল করছে। তারপরে তারা বুঝতে পেরেছে যে এটা তো বিষ খেয়েছে তারা। এরপরে তারা হসপিটালে এসছে। এটা তো অবশ্যই বিষক্রিয়া। 7 জন মানুষ
একই জাতীয় খাবার খাওয়ার পরে আক্রান্ত হওয়া মানেই এখানে বিষ আছে, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের জন্য আটা বিক্রেতা সাইফুল ইসলামকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় মারা গেছে 7 জন, এখনও নিখোঁজ রয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, ঘটনার পর থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে 6 জনের লাশ উদ্ধার করে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চাঁদপুর থেকে ঢাকার দিকে রওনা হয় ট্রলারটি। দুপুর 1টার দিকে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সাথিবুল বাহার 2 নামে একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন 4 জন। ট্রলারটিতে 70 থেকে 80 জন যাত্রী ছিল বলে ধারণা করছে পুলিশ। প্রায় 70-80 জন লোক ছিল, এটা আসতেছিল। এখানে আসার পরে পাশাপাশি 2টা ট্রলার ছিল, তাদের একটা ট্রলারে হয়তো তাদের কোনো সমস্যা ছিল বা এরকম কিছু আকারে ওই উল্টা দিক থেকে আরেকটা বড় ট্রলার ওইটা সরাসরি মেরে দেওয়ার পর ওই যে যাত্রীবাহী যে ট্রলারটা সেটা পানির তলায় ডুবে গেছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গত রাতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, সকালে নদীর মোল্লাকান্দিতে ভাসমান অবস্থায় 3 বছরের শিশু মুনিয়ার লাশ উদ্ধার করে কোস্টগার্ড। একই জায়গা থেকে পরে আরও 3 জনের লাশ পাওয়া যায়। এছাড়া রাতে পাওয়া যায় একজনের লাশ। ঘটনার পর থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ করছেন। গতকাল রাত 8টার দিকে কুমিল্লার বাউশিয়ার লঞ্চঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার চাঁদপুরের বেলতলির একটি মেলায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে এটি ডুবে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও অন্তত 15 জন নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারে প্রায় 70 জনের মতো যাত্রী ছিল বলে ধারণা করছে পুলিশ। পরীক্ষা দিয়ে ধরেন কালকে শেষ দিয়ে বাড়ি এসে বুঝছেন আস্তে রক্ত বুঝছেন কইছে যে আমি খেলাতে যাই, খেলার নাম দিয়ে বুঝছেন তখন দুর্ঘটনা হয়ে গেছে। একটা ধাক্কা লাগিয়ে গেল উল্টে বাবা, উল্টানোর পরে বাবা কে কেউ গেছে কোনো খবর নাই বাবা, কোনো খবর নাই। বসুরচর নামক স্থানে আমরা ট্রলারটা পাই এবং আমরা কার্যক্রম করে একটা লাশ উদ্ধার করি। পরবর্তীতে আরো 2টা লাশ ক্রমান্বয়ে 2 স্থান থেকে আমরা উদ্ধার করি। আমাদের দুর্নীতি দল এসে একটা লাশ উদ্ধার করে। আমরা জানতে পারলাম যে এই ট্রলারে নাকি 70 হইতে 80 জন লোক ছিল। এ পর্যন্ত আমরা 5টি লাশ পেয়েছি। আত্মীয় স্বজনদের কাছে এটি হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেকটি লাশের সৎকার করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে আমরা দিচ্ছি। 70-80 জন ট্রলারের মধ্যে যাত্রী ছিলেন এবং অনেকেই আশেপাশে যারা আছে, আশেপাশে গ্রামে যারা আছে তারা উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শেষ দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। তবে গতকাল প্রথম দিনে সব সম্ভাব্য মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়ে যাওয়ায় আজ শুধু কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয়। বৈধ প্রার্থীরা 9 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। সকাল থেকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে স্থাপিত ঢাকা দক্ষিণ সিটির 13 থেকে 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। একই সময়ে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে উত্তর সিটির কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এখনো পর্যন্ত যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা 3 দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ডিসিসি উত্তরে মেয়র পদের 21 জন প্রার্থীর মধ্যে 19 জনের মনোনয়নপত্র ও ঢাকা দক্ষিণের 26 জনের মধ্যে 23 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ প্রার্থীরা চাইলে আগামী 9 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। 10 এপ্রিল দেয়া হবে প্রতীক বরাদ্দ। তবে তার আগেই 7 এপ্রিল থেকে প্রচার শুরু করতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে 23টি সাধারণ এবং 8টি সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। ঋণ খেলাপি, তথ্যে অসঙ্গতি এবং বয়স কম হওয়ায় এর মধ্যে 29 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ নিয়ে গত 2 দিনে 41 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলো। সকাল 9টায় নগরীর মুসলিম হলে স্থাপিত অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া শুরু হয়।
বাছাইয়ের শেষ দিন মোট 29 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। আজ 8টি ওয়ার্ডের 44টি সংরক্ষিত মহিলা এবং 164 জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। এবারে নির্বাচনে অংশ নিতে মেয়র পদে 13 জন, সাধারণ কাউন্সিলর পদে 288 জন এবং সংরক্ষিত মহিলা আসনে 71 জন মনোনয়নপত্র জমা দেন। যেই কারণ মেইনলি আমরা বাতিল করেছি সেটি হলো ঋণ খেলাপি অথবা জামানত ঠিকমতো প্রদান না করা অথবা বয়স কম, এই কারণগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য ছিল এবং যাদের এই 12 ডিজিটে 3 নাম্বার দিয়েছে তাদের মনোনয়নপত্র আমরা গ্রহণ করেছি। বাংলা সময় আরও থাকছে। 9 বছর পর ঢাকা বরিশাল রুটে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট, দারুণ খুশি বরিশালবাসী। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। অটিজম আক্রান্তদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী মানুষের প্রতি অবজ্ঞা করার সময় শেষ হয়ে এসেছে। রাজধানীতে অটিজম সচেতনতা দিবসে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে যেসব বিষয়ে যে দক্ষতা রয়েছে তা কাজে লাগাতে হবে। অটিজম বা কল্পমগ্ন রোগের কোনো সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত বের করা যায়নি। তবে পরিচর্যার মধ্যে রাখলে অটিজম আক্রান্তরাও সক্ষম ব্যক্তির মতোই কাজ করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, বিশ্বের মোট প্রতিবন্ধীর 80% বাস করেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তাই সরকারের তরফ থেকেও তাগিদ রয়েছে অটিস্টিকদের উন্নয়নের মূল স্রোতে শামিল করার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 8ম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বললেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বাংলাদেশে 2টি আইন করা হয়েছে। তাদের ভিতরে সুপ্ত প্রতিভাগুলি বিকশিত করবার জন্য বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং এইগুলি সফলভাবে আমরা যখন বাস্তবায়ন শুরু করেছি ইতিমধ্যে, এটা যখন হবে তখন এই প্রতিবন্ধী শিশু সমাজে আর বোঝা হয়ে থাকবে না, বরং তারাই আমাদের সমাজে একটা, আমি মনে করব তারা আমাদের একটা অ্যাসেট হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের যোগ্যতা কাজে লাগানোর সুযোগ তৈরি করা না গেলে তাদের উন্নয়নের মূলধারায় যুক্ত করা যাবে না। কর্মক্ষেত্রে যাতে তারা চাকরির সুযোগ পায় সে ব্যবস্থাও আমরা নিয়েছি। তাদের ভিতরে একটা সুপ্ত ট্যালেন্ট থাকে, তার একটা এমন একটা বিশেষ যোগ্যতা থাকে যে কোনো একটা বিষয়ে সে সাংঘাতিক দক্ষতা দেখাতে পারে, কিন্তু সেই জায়গাটা খুঁজে বের করা এবং সেটা বিকশিত হতে দেওয়া। একবার বিকশিত হতে দিলেই দেখা যাবে যে তারা হয়তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিরাট বিরাট অবদান রেখে যাচ্ছে। অনুষ্ঠান শেষে অটিস্টিক শিশু কিশোরদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী গভীর মমতায়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সাথে কুশল বিনিময়। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট, কুমিল্লা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। সিলেটে সকালে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। এতে নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি অটিস্টিক শিশুরাও অংশ নেয়। পরে নগরীর তালতলায় একটি অটিস্টিক স্কুলের উদ্বোধন করেন জেলা প্রশাসক। সকালে কুমিল্লা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কুড়িগ্রামে যৌথভাবে র্যালির আয়োজন করে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া নোয়াখালী, মানিকগঞ্জ, নীলফামারী ও নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির বিমান দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি অনুসন্ধান শুরু করেছে। সকালে বিধ্বস্ত বিমানটির যন্ত্রাংশ পরীক্ষা নিরীক্ষা করা হয়।
কিভাবে এবং কী কারণে বিমানটি ধ্বংস হয়েছে তা বিভিন্ন আলামত সংগ্রহের মাধ্যমে বের করার চেষ্টা করছে 5 সদস্যের তদন্ত দলটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক নাজমুল এনামের নেতৃত্বে আগামী 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান শাহ মখদুম বিমানবন্দরের পাশে বিধ্বস্ত হয়। এতে প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান নিহত হন। গুরুতর আহত হন প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামাল। দীর্ঘ 9 বছর পর ঢাকা বরিশাল রুটে 8 এপ্রিল আবারও চালু হচ্ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। ইতিমধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। বরিশালে স্থাপন করা হয়েছে বিমানের সেলস অফিস। এতে দারুণ খুশি বরিশালবাসী। আমিনুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 6000 ফুট। ছোট ও মাঝারি বিমান চলাচলের জন্য এই রানওয়ে মোটামুটি উপযোগী। 2006 সালের ডিসেম্বরে ঢাকা বরিশাল রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চলাচল অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। 9 বছর পর আবার রুটে বিমান চলাচল শুরু হচ্ছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কর্মকর্তা। ইতিমধ্যেই বরিশাল শহরের প্রাণকেন্দ্র সদর রুট এবং বিমানবন্দরে 2টি অফিস খোলা হয়েছে। এখান থেকে বিমানের টিকিট ক্রয় করা যাবে। বরিশাল বিমানবন্দর ব্যবস্থাপক জানান বিমান ওঠানামার জন্য বরিশাল বিমানবন্দর পুরোপুরি প্রস্তুত। বিমান ওঠানামার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। যাত্রীদের নিরাপত্তা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বে বরিশাল বিমানবন্দরে অনেক বাণিজ্যিক বিমান অপারেট করেছে। এ খবরে দারুণ খুশি বরিশালবাসী। পাশাপাশি ফ্লাইট নিয়মিত করার দাবি জানিয়েছে নাগরিক সমাজের নেতারা। আমরা চাই বাংলাদেশের পতাকাবাহী এই বিমানটি বরিশাল ঢাকা রুটে নিয়মিত যাতায়াত করুক। আর এর মধ্য দিয়ে এই বরিশাল বিভাগ সহ দক্ষিণাঞ্চলে যে পর্যটন সহ নূতন নূতন ব্যবসা বাণিজ্যের যে দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে সেটি আরও প্রসারিত হোক। আকাশ থেকে খাদ্যশস্যে কীটনাশক দেওয়ার জন্য স্বাধীনতার আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে নির্মাণ করা হয় এই বিমানবন্দরটি। উন্নয়নের পর 1995 সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এই বিমানবন্দরের উদ্বোধন করেন। পর্যটন ও শিল্পায়নের বিকাশে ঢাকা বরিশাল আকাশপথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যাতায়াত জরুরি। এর আগে দুবার এই রুটে ফ্লাইট চালু করা হয়েছিল বিমানের, কিন্তু অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। এবার তৃতীয় দফায় তা চালুর পর এই বিমানের রুট অব্যাহত থাকবে, এমনটাই মনে করেন বরিশালবাসী। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল বিমানবন্দর, বরিশাল। দর্শক, ঢাকা বরিশাল রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট চালুর ব্যাপারে যে রিপোর্টটি আমরা দেখলাম, এ বিষয়ে কথা বলতে আমাদের বরিশাল বিরুতে উপস্থিত আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার মোহাম্মদ খলিলুর রহমান। সরাসরি কথা বলছি তার সাথে। মোহাম্মদ খলিলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলার সময়ে। জানতে চাইব প্রথমে যে আগে থেকেই তো ফ্লাইটের সময়সূচি আপনাদের এবং সেবার মান নিয়ে যাত্রীদের অনেক ধরনের অভিযোগ ছিল, আপনারা নতুন করে ফ্লাইট চালু করছেন, এবারে সেবার মান কেমন হবে? ধন্যবাদ। দেখুন, বর্তমান সরকার বিমানের উন্নয়নে বদ্ধপরিকর। আমাদের মাননীয় বিমানমন্ত্রী এবং এতদ অঞ্চলের অন্যান্য মন্ত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 9 বছর পর বিমান পুনরায় ঢাকা বরিশাল রুটে চলাচল শুরু করতে যাচ্ছে। খলিলুর রহমান, নতুন করে যে ফ্লাইট চালু করছেন, আপনারা নতুন কি কি সুযোগ সুবিধা দেবেন যাত্রীদের? খলিলুর রহমান। হ্যাঁ, ইতিমধ্যে একটি অত্যাধুনিক অফিস স্থাপন করা হয়েছে সদর রুটে। আমাদের এয়ারপোর্টেও সুন্দর অফিস আছে। এই 2 অফিস থেকে যাত্রীগণ টিকিট সংগ্রহ করতে পারছেন। ইন্টারনেটের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাচ্ছে। এছাড়া ঢাকা থেকেও টিকিট সংগ্রহ করা যাচ্ছে। আমরা চেষ্টা করব আরো সুযোগ সুবিধা বরিশালবাসীদের জন্য বাড়ানোর। যে এই রুটে টিকিটের মূল্য আপনারা কেমন রাখবেন, আর ফ্লাইট শিডিউলই বা কেমন হবে? আপনারা কটা ফ্লাইট চালাবেন এই রুটে দিনে? ইতিমধ্যেই 3টি বিভাগে ফেয়ার নির্ধারণ করা হয়েছে, যথাক্রমে 3000, 3500 ও 4000, এবং ফ্লাইট শিডিউল নির্ধারণ করা হয়েছে রবিবার ও বুধবার। ঢাকা থেকে উভয় দিনই
বিকেল 4টায় ছেড়ে আসবে এবং বরিশাল এসে পৌঁছবে 4:30 মিনিটে এবং বরিশাল থেকে 4:55 মিনিটে ছেড়ে ঢাকায় যাবে 5:25 মিনিটে। জি জনাব খলিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের বরিশাল ব্যুরো থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার মোহাম্মদ খলিলুর রহমান। নাটোরে জঙ্গি সন্দেহে আটক 2 জনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মুন্নি এই আবেদন নামঞ্জুর করেন। পুলিশ জানায় আটক মনিরুল ইসলাম রাজশাহী সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র, কিন্তু এবছর বাগাতিপাড়া উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীতে ভর্তি হয় সে। এলাকাবাসী সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। গত 31 মার্চ পুলিশ মনিরুল ও তার অভিভাবক ইদ্রিস আলীকে আটক করে। পরে মনিরুলের কথাবার্তা সন্দেহজনক মনে হলে 2 জনের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ শুনানি শেষে তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। ইদ্রিস আলী মনিরুল ইসলাম এদেরকে চন্দ্রকোলা হাই স্কুল থেকে চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয় থেকে আটক করি। সেখানে সে ক্লাস 7-এ ছাড়পত্র দিয়ে 8-এ ভর্তি হয়। সে অনার্স প্রথম বর্ষের ছাত্র রাজশাহী সিটি কলেজে। তাকে গ্রেপ্তার করে গতকাল বিজ্ঞ আবেদন করি এবং রিমান্ডের আবেদন করি। আজকে রিমান্ড শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হয় নাই। কক্সবাজারে বন্য হাতির আক্রমণে হাবিবুর রহমান নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। বিজিবি জানায় ভোরে কক্সবাজার টেকনাফ সড়ক দিয়ে মালয়েশিয়ায় মানব পাচারের খবর পেয়ে রেজু নদীর পাশের পাহাড়ি এলাকায় অবস্থান নেন তারা। এ সময় হঠাৎ বন্য হাতি ওই সড়কে দায়িত্বরত বিজিবি সদস্যদের ওপর আক্রমণ করলে 17 বিজিবির ল্যান্স নায়েক হাবিবুর রহমান নিহত হন। কক্সবাজার বিজিবি ক্যাম্প মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি ঝালকাঠির পূব চাঁদকাঠিতে পাঠানো হয়। দেশের 117টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর বিশ্বের সেরা 3000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে এই বিদ্যাপীঠটি। পড়ালেখার মান, গবেষণা ও শিক্ষার পরিবেশের উপর ভিত্তি করে আন্তর্জাতিক সংস্থা ওয়েব মেট্রিক্স ইনফো সম্প্রতি এই র্যাঙ্কিং প্রকাশ করেছে। আরও জানাচ্ছেন ইকরামুল কবির। 3টি বিভাগ নিয়ে 1986 সালের 25 আগস্ট যাত্রা শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তিগতভাবে শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা প্রদানের জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে। শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়তে থাকে, বাড়তে থাকে বিভাগের সংখ্যা। বর্তমানে এখানে 25টি বিভাগে 9000-এরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন। প্রতি বছরই প্রত্যেকটা বিভাগ তাদের সিলেবাসটা নতুন করে ওরা দেখে এবং সেখানে তারা নিজেরা বসে বাইরে থেকে বিশেষজ্ঞরা আসেন, বসে সিলেবাসটাকে তারা আপডেট করার চেষ্টা করেন। যে আমার মনে হয় যে আমরা আমাদের সিলেবাসটুকু মোটামুটিভাবে বিশ্বমানের একটা সিলেবাস দিয়ে ছেলেমেয়েদেরকে লেখাপড়া করানোর চেষ্টা করছি। মোবাইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি উদ্ভাবন, ড্রোন তৈরি সহ নানা গবেষণায় এগিয়ে যাওয়ার কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই বিশ্ববিদ্যালয়। আমি আমার নিজের ডিপার্টমেন্ট থেকে যেটা জাজ করি সেটা হচ্ছে যে আমরা মোর দেন আসলে টিচার স্টুডেন্ট যতটুকু তার চেয়ে আমরা বেশি ফ্রেন্ড। ওয়েব মেট্রিক্স ইনফো নামে একটি আন্তর্জাতিক সংস্থা বিশ্বের 3000 বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের ফলাফলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 3353 সূচক পেয়ে প্রথম স্থান অধিকার করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়, আর 1961 সূচক পেয়ে দ্বিতীয় হয়েছে বুয়েট। নিবেদিত প্রাণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদের যে সম্মিলিত প্রয়াস, এর মাঝেই এই অর্জন সাধিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমন সুসংবাদে খুশি নবীন প্রবীণ সকল শিক্ষার্থী। নিজেকে খুব গর্বিত বোধ হচ্ছে যে আমি বাংলাদেশের র্যাঙ্কিং এ ফার্স্ট হয়েছে এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। ভর্তি হওয়ার পর বুঝতে পারলাম যে আসলে এই বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে রাজশাহী মহানগরীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এই সুবিধা থাকায় লোডশেডিং হলেও প্রয়োজনীয় কাজ করতে পারছেন শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই আগামীতে প্রতিটি ক্লাস সৌরবিদ্যুতের আওতায় আনতে কাজ করার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীতে অর্ধশতের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হয়েছে। বিদ্যুতের উপর চাপ কমাতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের আওতায় এই প্রকল্পটি হাতে নিয়েছে সরকার। আগে লোডশেডিং এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় কাজ বন্ধ থাকলেও সৌর বিদ্যুতের কল্যাণে কম্পিউটার, ফ্যান ও লাইট জ্বলায় সেই দুরবস্থার মুক্তি মিলেছে। এতে উপকৃত হচ্ছেন শিক্ষক শিক্ষার্থী উভয়ই। সৌর বিদ্যুৎ দেওয়াতে আমরা যে কোনো কাজ আমরা কম্পিউটারে করতে পারছি। একটা কম্পিউটার চলতেছে, সঙ্গে সঙ্গে ফ্যানও ঘুরতেছে। তবে এখনো প্রতিটি ক্লাসে সৌর বিদ্যুতের সুবিধা পাচ্ছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা। তাই দ্রুত ক্লাসগুলোতে সোলার প্যানেল বসানোর দাবি জানিয়েছেন তারা। বিদ্যুৎ চলে গেলে দেখা যাচ্ছে আমাদের পড়তে সমস্যা হয়, তখন লাইটটা সোলার প্যানেলের কারণে লাইটটা জ্বালিয়ে দিলে আমরা পড়াটা সুন্দরভাবে দেখতে পাই, পড়তে পারি। ক্লাস পর্যায়ে যদি সোলার প্যানেলটা থাকতো তাহলে আর এই অসুবিধাটা হতো না। আমরা যেন আরো ভালো করে পড়াশোনা করতে পারি, সেজন্য সৌর বিদ্যুতের অনেক দরকার। আগামীতে প্রতিটি ক্লাস পর্যায়ে এ সেবা পৌঁছে দিতে পরিকল্পনার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। প্রতিটি ক্লাস পর্যায়ে আমরা এটা নিতে পারি কিনা সেটাও আমরা চিন্তা ভাবনা করছি। আমরা যদি সরকারের কাছ থেকে আশা করি সমর্থন পাবো, যদি পাই তাহলে আমরা এই ফাঁকগুলো আমরা পূরণ করব। নগরীর এসব শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাতে খরচ হয়েছে প্রায় 36 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অবৈধ দখলদার এবং জাল দলিলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তীর্থস্থান লাঙ্গলবন্দের জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। দুপুরে লাঙ্গলবন্দের স্নান উৎসবে পদদলিত হয়ে 10 জন নিহত হওয়ার ঘটনায় আয়োজিত শোক সভা শেষে তিনি এই কথা বলেন। এই অবৈধ দখলদার ছাড়া করার ব্যবস্থা কোনো কিছুই রক্ষা পাবে না। জাল দলিল বানাইছে, কোনো কিছুই হবে না, এটা অ্যাকশন নেওয়া হবে। আধিপত্য ও পূর্ববিরোধের জের ধরে শরীয়তপুরে 8টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে আরও একটি বাড়িতে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায় জেলার সদর উপজেলার আঞ্জু মুন্সির বাড়িতে সকাল 10টার দিকে স্থানীয় একটি গ্রুপ হামলা চালায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ করে, বেশ কটি ঘরবাড়ি ভাঙচুর করে, একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সদর থানা এবং নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে। মতি সৈয়াল, তার দলবল এবং রমিজ খার গ্রুপ সহ এসে আকস্মিকভাবে বহুত লোকজন নিয়ে খলিল এবং জব্বার মুন্সির বাড়িতে হামলা করে, ঘরে কোপায়, অগ্নিসংযোগ করে এবং 2-3 জনকে আহত করে। 25 মের মধ্যে হবিগঞ্জ বানিয়াচঙ্গ সড়কের সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও এখনো কাজই শুরু হয়নি, আর এতে দুর্ভোগে আছেন স্থানীয়রা। এদিকে এখনো কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি সংস্কার কাজের জন্য ব্যয় ধরা হয়েছে 7,34 লাখ টাকা। কার্যাদেশ অনুযায়ী এই বছরের 25 মের মধ্যে সংস্কার কাজ শেষ করার কথা। তবে সড়কের কয়েকটি স্থানে খোঁড়াখুড়ি করা হলেও কার্যত সংস্কার কাজ শুরুই হয়নি, আর এতে দুর্ভোগে পড়েছেন হবিগঞ্জ সদর, বানিয়াচঙ্গ এবং আজমিরিগঞ্জের মানুষ। সড়ক ও জনপথ অধিদপ্তর জানায় শিগগিরই সংস্কার কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। খুব কষ্ট হইতেছে আমরা আসা যাওয়ায়। আমরা প্রতি মাসে 5 বার ওয়ার্কশপে যাইতে হয়। ওয়ার্কশপে গেলে আমরা ভাড়াটি গাড়ি, আমরা কিস্তিতে গাড়ি আমি মাসে 15,000 টাকা দিতে পারি না। আমরা শুরু থেকেই ঠিকাদারকে কাজে নিয়োগ করার জন্য আমরা লিখিতভাবে তাদেরকে কাজ দ্রুত শুরু করার জন্য জানাচ্ছি। কাজে আমার সুনাম আছে, সেই সুনাম পূর্ণ করার জন্য এবং বর্তমান সরকারের ইমেজ কিছুটা হলেও পূর্ণ করার জন্য সে অসৎ উদ্দেশ্যে নিয়ে কাজটা করতে দেরি করতেছে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ভৈরবে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রেলওয়ে হাই স্কুলের সামনের সড়কে মানববন্ধন করে বেশ কয়েকটি সংগঠন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বেসরকারি সংস্থার কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয়রা অংশ নেন। পরে রেলওয়ে হাই স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনায় দিন দিন বাড়ছে সূর্যমুখী চাষ। কম জমিতে অল্প পরিশ্রমে অন্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।
আর কৃষি বিভাগ বলছে আশানুরূপ ফলন পাওয়ায় আর খুব সহজে সূর্যমুখী তেল থেকে ভোজ্য তেল তৈরি করতে পারায় চাষিরা এই চাষের দিকে ঝুঁকছেন। এম এ আজিমের পাঠানো তথ্য ও এসএমসি ফাতে তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় রবি মৌসুমে কৃষি জমিতে কোনো চাষাবাদ করত না বরগুনার কৃষকেরা, তবে বর্তমানে এখানকার কৃষি জমিগুলোতে দেখা মিলছে খণ্ড খণ্ড সূর্যমুখী ক্ষেতের। চাষাবাদের 100 দিনের মধ্যে সূর্যমুখীর বীজই পরিপক্ক হয় এবং আবাদকালে মাত্র 2 বার সেচ দিতে হয়। স্বল্প শ্রমে বেশি ফলন হয়, বেশি লাভবান হচ্ছেন কৃষক। আবার অনেকেই সূর্যমুখীর বীজ থেকে তৈরি করছেন ভেজাল মুক্ত ভোজ্য তেল, যা দিয়ে পরিবারের সারা বছরের চাহিদা পূরণ করে আয় করছেন বাড়তি টাকা। ফলন ভালোই হইবে, তাতে এবার তো দেখা যায় যে লাভ ভালোই আছে। ফলনও ভালো, তাছাড়া চাষবাসও সব দিক দিয়ে মানে হাসির সব দিক দিয়ে ভালো। বাজার থেকে তৈল কিনলে অনেক ভেজাল পাওয়া যায়, সেই করে আমরা নিজেরা তৈরি করি, নিজেরা খাই অথবা বিক্রিও করি। এদিকে জেলার কৃষি বিভাগ বলছে তাদের সহায়তায় আগামীতে আরো বাড়বে সূর্যমুখীর আবাদ। সূর্যমুখীর ফুল আসা আরম্ভ হয়েছে এবং অনেক বড় বড় ফুল, এবং আমরা আশা করি যে অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষ করে চাষিরা বেশি লাভবান হবে এবং আগামী বছর অনেক চাষি আরো বেশি ব্যাপকভাবে আবাদ করবে। জেলায় এবছর 1600 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 1040 হেক্টর বেশি। সময় সংবাদ, বরগুনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইয়েমেনে আটকে পড়াদের উদ্ধারে সরকারের প্রতি সহযোগিতার আবেদন স্বজনদের। আগামী 2 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরুর আশাবাদ কুয়েত দূতাবাসের। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা ও মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় 13 জনের মৃত্যু। ময়মনসিংহের ত্রিশালে খাবারে বিষক্রিয়ায় 2 শিশুসহ 4 জনের মৃত্যু। ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী। এবং শেষ হলো সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। 3 দিনের মধ্যে বাতিল প্রার্থীদের আবেদনের সুযোগ। 7 এপ্রিল থেকে প্রচারণা শুরু। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।